মানি ইজ এ পাওয়ার। বাংলাদেশের বাজেটে সবসময় যারা বঞ্চিত হয়েছে তারা হচ্ছে হতদরিদ্র লোকগুলো। যারা নিম্ন আয়ের মানুষ তারা সবসময় বঞ্চিত। কিন্তু প্রথমত খুব কঠিন কঠিন বলতে আমি যেটা বুঝাচ্ছি, এই সরকারের দায়িত্ব নেওয়ার পরে এই 1-1.5 মাসের মধ্যে বাজেট করা অলমোস্ট অসম্ভব ব্যাপার। এটা যে বাজেটের প্রক্রিয়া সাধারণত 6 মাস ধরে থাকে, কমপক্ষে 6 মাস ধরে থাকে। 1-1.5 মাসের মধ্যে বাজেট করা খুবই কঠিন। তার উপরে যে অবস্থায় আমরা দায়িত্বটা পেয়েছি বিগত 2টি সরকারের থেকে পাওয়া, এগুলোর সমাধান কঠিন, ভঙ্গুর অবস্থা সবাই আপনারাও বলছেন, এবং তার সাথে সাথে এটার স্থিতিশীলতা, তারপরে সমৃদ্ধির পথ, কঠিন অবস্থা। তারপরেও বাজেট তো দিতে হবে, বাজেট তার অপেক্ষা করবেন না, জুন মাসেই বাজেট দিতে হবে। সুতরাং আমাদের সেই কাজটা করতে হচ্ছে খুব একটা ধৈর্য সহকারে। প্রচুর ধৈর্যের দরকার, প্রচুর পরিশ্রমের দরকার। প্র্যাকটিক্যালি ঘুমানো ছাড়া সারাক্ষণেই কাজ সবাই করছে, আমি একা না, সবাই করছে। আশা করি এত কিছু অর্জের ভিতরেও একটা ভালো বাজেট দেওয়ার চেষ্টা করছি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, অনেকে বলে যে এত খারাপ দেশের অর্থনীতি, এত খারাপ, এত ভঙ্গুর, যেখানে সব ইন্ডিকেটর নিম্নগামী, সেখানে আপনারা একটা এত বড় বাজেট দিচ্ছেন। তো এটার উত্তর দিতে গেলে অনেক দীর্ঘ সময় লাগবে। আমি সংক্ষিপ্তভাবে ওই আরো কয়েকদিন আগে কথাটা বলেছি। আমরা ছোটবেলায় যখন নলকূপে, খেয়াল আছে আপনাদের, আমরা নলকূপ যখন চাপতাম পানি আসতো, মাঝে মাঝে পানি আসতো না। নলকূপে না আসার কারণ হচ্ছে যে পানির লেভেলটা নিচে চলে যায়। পানির লেভেল যত নিচে চলে যায় তখন কিন্তু নলকূপে পানি আসে না। তো বাংলাদেশের লেভেল যে জায়গায় নিচে গেছে, নলকূপের কথাটা বলছি, তখন আমরা কি করতাম, উপর দিয়ে পানি ঢালতাম, নলকূপের উপরে পানি ঢালতাম। পানি ঢালতে ঢালতে ওই নিচের যে লেয়ার যত নিচে গেছে ওটাকে আস্তে আস্তে উপরে আনতাম। তারপরে যখন পাম্প করতাম তখন পানি আসা শুরু করতো। তো এই এক্সাম্পলটা এই জন্য দিলাম, লেভেল যেখানে গেছে আমাকে তো পানি ঢালতে হবে, পানি ঢালতে ঢালতে লেভেলে আনতে হবে, তারপর পাম্প করলে পানি বের হবে নলকূপ দিয়ে। তো বাজেটের বিষয়ে, বড় বাজেটের বিষয়ে আমি এটুকুই বলছি, এর বেশি বলার প্রয়োজন নাই। আমি মনে করি ইউ গট দ্য মেসেজ হোয়াট আই এম ট্রাইং টু সে। আর এখন হচ্ছে প্রত্যাশা তো অনেক, বিশেষ করে নির্বাচিত সরকার, দায়বদ্ধতা, জবাবদিহিতা, আবার আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। সুতরাং এই প্রত্যাশা আর একটা বড় দীর্ঘ সময় একটা স্বৈরশাসক আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন, এখানে প্রত্যাশা তো আকাশচুম্বী। রিসোর্স, সম্পদ কম। তো এর মধ্যে আমাদেরকে জনগণের প্রত্যাশা পূরণের জন্য চেষ্টা করতে হচ্ছে। একটা কথা আমি বলতে চাই, প্রথমে বাংলাদেশের বাজেটে সবসময় যারা বঞ্চিত হয়েছে তারা হচ্ছে হতদরিদ্র লোকগুলো। যারা নিম্ন আয়ের মানুষ তারা সবসময় বঞ্চিত কিন্তু। এবং এই কারণে, আর বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যেখানে দারিদ্রতা বাড়ছে, যেখানে চাকরিহীনতা বাড়ছে, যেখানে বিনিয়োগ কমছে, যারা বিনিয়োগ করছে তারাও আন্ডার পারফরমেন্সের মধ্যে আছে, যেখানে ক্যাপিটাল মেশিনারি, প্রাইভেট ব্যক্তি খাতের ঋণের হার কমছে, সেখানে তো দারিদ্রতা আরো বাড়ছে। তো আমাদের প্রথমে দারিদ্রতাটাকে, দরিদ্র মানুষগুলোকে, নিম্ন আয়ের মানুষগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে এখানে। যে কারণে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড, যে বাড়ির যে গৃহ করতে সবচেয়ে নেগলেক্টেড মানুষটা, বাড়িতে সারাদিন কাজ করে ফ্যামিলির জন্য, সবাই ঘুমিয়ে যায়, উনি ঘুমান সকলের শেষে। এই মানুষটার প্রতি কেউ কোনোদিন খেয়াল করে নাই, তার কোনো সামাজিক মূল্য নাই, এমনকি পরিবারেও খুব একটা মূল্য নেই, কারণ তার তো কোনো আয় নেই। ইনকাম ইজ এ পাওয়ার, মানি ইজ এ পাওয়ার। এই যে আমাদের গার্মেন্টসের মেয়েরা একটু এম্পাওয়ার্ড কিভাবে হয়েছে, বিকজ তাদের একটা আয় আছে বলে তারা পরিবারে এম্পাওয়ার্ড হয়েছে, সমাজে এম্পাওয়ার্ড হয়েছে। তা আমরা ওই লোকগুলোকে অ্যাড্রেস করেছি প্রথমে। ওই ব্যক্তিটি যে গৃহকর্ত্রী, যার সামাজিক আর্থিক একেবারেই কোনো মূল্য নেই, আমরা টাকাটা সরাসরি ট্রান্সফার করছি তার অ্যাকাউন্টে। এখানে কিন্তু মাঝখানে কেউ নাই। এই যে আমাদের যে দুর্নীতির কথা বলা হচ্ছে,
এবং এই সিলেকশনগুলোতে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমি পরিষ্কার করে বলতে চাই, সিলেকশন প্রসেসে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নাই। উই মেড ইট অ্যাবসলিউটলি শিওর এই সিলেকশন প্রসেসে যাতে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট না থাকে। এবং আমরা যে পাইলট প্রজেক্ট শেষ করেছি, এটা আমরা অ্যানালাইজ করেছি, আমরা দেখেছি 1 থেকে 1.5% বিচ্যুতি ঘটেছে এখানে। বাংলাদেশের জন্য এত বড় সাকসেস আমি মনে করি কোনোদিন হয়েছিল না। 1 থেকে 1.5% বিচ্যুতি হয়েছে এবং সেটা আমরা এখন কারেক্ট করছি। ওই 1-1.5% যেটা হয়েছে সেটা আমরা এখন কারেক্ট করছি এবং আশা করি আগামী দিনে 100% না হলে 99.9% পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে ডেলিভারি সিস্টেম গভর্নমেন্টের, এটা একটা বড় সফলতা শুরুতেই। এবং ফার্মার্স কার্ডে আমরা গিয়েছি। এগেইন বাংলাদেশের আমাদের ফুড সিকিউরিটির জন্য যে লোকগুলো সবচেয়ে বেশি কাজ করে, আমাদের কৃষকরা, তাদেরকে আমার ফুড সিকিউরিটি নিশ্চিত করতে হলে এই লোকগুলোর জীবনযাপন, তাদের স্বাচ্ছন্দ্য, তাদের যে কৃষিতে তাদের যে কর্মকাণ্ডে একটা ভালো অবস্থানে তাদেরকে নিয়ে যেতে হবে। যে কারণে আমরা ফার্মার্স কার্ড দিয়েছি। আশা করি কৃষিতে তার প্রতিফলন করবে, তাদের জীবনযাত্রার মান উন্নত হবে, তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নত হবে।